ওসমানের সামনে স্তব্ধ রূপে দাঁড়িয়ে আছে আয়ন্তিকা, যেখানে প্রায় 2 বছর যাবৎ আয়ন্তিকা শুনে এসেছে ওসমান মৃত। আজ সে লোকটাকে নিজের সামনে জীবিত অবস্থা দেখে সেই স্তব্ধ ধারণ করেছে। বারংবার নিবৃত্তি সৃষ্টি হচ্ছে একটাই প্রশ্ন, তার নানা মৃত হলে তার সামনে সুস্থ স্বাভাবিক রূপে দাঁড়িয়ে আছে কি করে? অনিশ কিছু দূর হতে পর্যবেক্ষণ করে আয়ন্তিকার বর্তমান অবস্থা। সে বুঝতে পারল আয়ন্তিকার বর্তমান নিবৃত্তির ভয়ঙ্কর প্রলয়কারী প্রস্তাবিত গ্রহণকে। অয়নকে বলে নিয়ে সে সামনে এগিয়ে যায়। আয়ন্তিকার পাশে দাঁড়িয়ে খানিক নিচু হয়ে আয়ন্তিকার কানে ফিসফিস করে বলল, রিল্যাক্স আয়ন্তিকা, মাথায় প্রেশার দিও না বেশি। নানা বেঁচে আছে, তাকে এতদিন লুকিয়ে রাখা হয়েছিল। স্পষ্ট ভাষায় যাকে কিডন্যাপ বলে। আয়ন্তিকা বিস্ফোরিত চাহনি দিয়ে অয়নিশের দিকে দৃষ্টি দেয়। আঁখি পল্লবের ভাষায় সে আকুতি সুরে অনিশকে সবকিছু খুলে বলার জন্য অনুরোধ করে। কণ্ঠনালী দিয়ে তার কিছু বলার মতো শক্তি সামর্থ্য নেই। কেমন থরথর করে কাঁপুনি দিচ্ছে শরীর, কণ্ঠনালী যেন জমে বরফ। অনিশ তাকে চোখের বসায় আশ্বস্ত করে বলল শান্ত হতে, সে একে একে সব বলবে। খানিক বাদে জমিদার বাড়ি অন্দরমহল হতে টেনে এসে বের করে আনা হয় নাহিদ আহমেদকে। মহিলা পুলিশ তার হাতে হাত করা পরে টেনে টেনে নিয়ে আসছে। তারই পিছনে আসছে আয়না। চিন্তায় তার চোখে মুখে ঘাম জমেছে। চেঁচিয়ে সে বলল, এই আপনারা আমারে এভাবে টেনে নিয়ে যাইতেছেন কেন? জানেন উনি কে? জমিদার বাড়ি করতে উনি, ছাড়েন আমারে। আয়নার কথাগুলো যেন কানে গেল না মহিলা পুলিশ দুজনের। নিজেদের উপর আরোপ করা কাজ অনুসারে তারা নাহিয়া আহমেদকে টেনে এনে জমিদার বাড়ির ঠিক মধ্যিখানে দাঁড় করায়। আয়ন্তিকা হতভম্ব, কি হচ্ছে এইসব? অনিশের দিকে চাহনি দিতে অনিশ তাকে বারংবার বলছে শান্ত হতে, অপেক্ষা করতে, কিন্তু এসব দেখে কি এগুলো পালন করা যায়? আয়ন্তিকা মনোরূপ ধরে রাখতে না পেরে সে এগিয়ে যায় অহর্নিশের সামনে। তেজি কণ্ঠে বলল, কি করছেন এসব? পুলিশ ডেকে এনে নানুকে এভাবে হেনস্থা করছেন কেন? কি সমস্যা আপনার? অনিশ আয়ন্তিকার হাত ধরে হেঁচকা টানে তার নিজের পাশে এনে দাঁড় করায়। চোখ গরম করে শক্ত কণ্ঠে বলল, একদম চুপ থাকবা, একদম। আয়ন্তিকা ফের চেষ্টা করে মনতা পালন করতে, কারণ এখনকার অনিশকে দেখতে তার বড্ড ভয় লাগছে। কেমন হিংস্র চাহনি উদ্ভ্রান্তের ন্যায় তাকিয়েছিল তার দিকে। অনিশের আদেশ অনুসারে জমিদার বাড়িতে অলরেডি গ্রামের সবাই উপস্থিত হয়ে গেছে। সবাই কানাঘোষা করছে। কেউ তো টেরা চোখে নাহিয়া আহমেদের দিকে তাকিয়ে বিদ্রূপ মন্তব্য করছেন। পুরো ঘটনায় নাহিয়া একদম চুপ। ওসমান গভীর দৃষ্টিতে তাই দেখছিলেন। নিজের করা কৃতকর্মে ওসমানের ইচ্ছে হয় নাহিয়ার পা ধরে মাপ চেতে, আবার নাহিয়ার করা কৃতকর্ম মনে উঠে তার রাগ তত্তর করে বেড়ে যায়। অনিশ উঠোনের মাঝখানে দাঁড়িয়ে উঁচু কণ্ঠে বলল, সবাই একদম আমার দিকে তাকান। আজ আপনাদের অতি একজন সম্মানিত ব্যক্তি নাহিয়া আহমেদের করা কুকর্মে বর্ণনা দিব। সবাই একটু শুনবেন। অনিশ বলা শুরু করে। নাহিয়ার করা সব কুকর্ম একে একে বলতে থাকে। ওসমানকে এত বছর আটকে রাখা সম্পত্তির জন্য, ছলে চাতুরে তার সাথে আইনতিকার বিয়ে দেওয়া বাচ্চার জন্য, উইল অনুসারে উজুমার মৃত্যু কাহিনী, প্ল্যানের আরেক হোতা তার ছোট ভাই নহিদ, আনিয়াকে ফাঁসানো, আনিয়ার এই প্ল্যানে সাপোর্ট করা, সবকিছু বলে ক্ষান্ত হয় অহর্নিশ। কানাঘোষা করা সবাই এখন নির্বাক ভূমিকা পালন করছে। কারো মাথায় এত প্যাঁচ থাকতে পারে এটা তাদের জানা ছিল না বোধ হয়। শাফিকে হাত করা পরে একপাশে দাঁড় করে রাখানো হয়েছে। উজুমা দাঁড়িয়ে আইনতিকার পাশে। শাফি এক দৃষ্টিতে তাকিয়ে আছে উজুমার দিকে। উজুমা উপেক্ষা করে সেই দৃষ্টি। উজুমা আগে থেকে চাতুরতার সাথে অহর্নিশের সাথে যোগাযোগ করে তার অবস্থান সম্পর্কে বলেছে। অনিশ তাকে খুঁজে বের করেছিল, অতঃপর তারা ফাঁদ ফেলে সাফির জন্য। উজুমা তারই জন্য ঘনিষ্ঠ হতে চায় সাফির সাথে। সাফি তার প্রতি গলে পানি হওয়ার পর উজুমা চুপিসারে অহর্নিশকে সব খবরাখবর দিত। সাফি জানতো ওসমানকে কোথায় আটকে রাখা হয়েছে। পরিশেষে পুলিশ নহিদ, নাহিয়া এবং সাফিকে নিয়ে যায়। অনিশ এসে দাঁড়ায় আয়ন্তিকার পাশে। তার দৃষ্টি আয়ন্তিকার ফ্যাকাশে মুখশ্রীর প্রতি। কেমন মনমরা হয়ে চুপসে দাঁড়িয়ে আছে আয়ন্তি। সবাইকে বলে অহর্নিশ আয়ন্তিকাকে টেনে রুমে নিয়ে আসে। সে আয়ন্তিকার কোমল গালে তার বলিষ্ঠ হাত স্থাপন করে নম্র সুরে বলল, আয়ন্তি, এমন মনমরা হয়ে আছো কেন? দাদির করা কৃতিকর্মে কি তুমি খুব বেশি আঘাতপ্রাপ্ত হয়েছ? আয়ন্তিকা ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, মানুষ এত খারাপ হয় কেন? লোভের বসে তিনি এমনটা করতে পারলেন কি করে? ছোট থেকে তাকে কত সম্মান করতাম, কতটা ভালোবাসতাম আমি। নানুও তো আমায় আদর করতো। কিন্তু আয়ন্তিকা কেঁদে দেয় নিবৃত্তে। অনিশ লম্বা শ্বাস ফেলে বলল, লোভ মানুষকে অন্ধ বানিয়ে দেয়, পশুতে তৈরি করে। এমনটা দাদির ক্ষেত্রে হয়েছে। লোভে পরে হিতের জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাছাড়া এখানে দাদারও দোষ আছে। তিনি যদি দাদির প্রতি অতটা অত্যাচার না করতো, হয়তোবা এই দিন দেখতে হতো না আমাদের। আয়ন্তিকা নতজানু হয়ে অশ্রু বিসর্জন দেয়। অনিশ কাছে টেনে নেয় তাকে, নিজ আলিঙ্গনে আবদ্ধ করে থুতনি রাখা আয়ন্তিকার মাথার উপর। পিঠে হাত থেকে চেষ্টা করে আয়ন্তিকার কান্না থামানোর, তবে সে বুঝি এবারও ব্যর্থ। আয়ন্তিকা অনিশের বুকের কাজটা শার্ট আঁকড়ে নিয়ে নিভৃতে বিনা শব্দে অশ্রুপাত করে। রাতের দিকটায় নানার সাথে কথা বলে এসে আয়ন্তিকা রুমে আসে। রুমটা অন্ধকার, তবে পূর্ণিমা হওয়াতে পুরোপুরি আধা ছেয়ে যেতে পারেনি রুমটায়। রুম অন্ধকার দেখে ভ্রুকুটি কুঁচকে নেয় সে। অনিশ কি রুমে নেই? এত রাতে এই মানব কোথায় গেল?
আয়ন্তিকা চাপা সুরে বলল, অহর্নিশ আপনি কি রুমে নেই? সঙ্গে সঙ্গে ব্যালকনি হতে ভরাট কণ্ঠে অহর্নিশ বলল, ব্যালকনিতে আমি আয়ন্তিক, দরজা লাগিয়ে এখানে আসো। লাইট অন করবে না। আয়ন্তিকা অহর্নিশের বলা মতন সব কাজ সম্পন্ন করে বারান্দার দিকে এগিয়ে যায়। চাঁদের স্বচ্ছ আলোয় স্পষ্ট রূপে সে দেখতে পেল অহর্নিশকে। তবে একটা ব্যাপার তাকে মুহূর্তে ভারী লজ্জায় ফেললো। অহর্নিশ শার্টলেস, মাথা উঁচু করে রেলিংয়ে হাত থেকে সে আকাশের চারটার মাঝে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে। অনিশকে আজও আয়ন্তিকা লজ্জা পায় শার্টলেস দেখলে, অথচ গুনে গুনে তাদের সংসার জীবনে বয়স 1 বছর পার করে ফেলেছে। ওখানে দাঁড়িয়ে কেন, কাছে আসো। আয়ন্তিকা খানিকটা অবাক হয়ে এগোয়। না তাকে অহর্নিশ বুঝলো কিভাবে সে দাঁড়িয়ে, তাও তার হতে দূরে। আয়ন্তিকা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, আপনি বুঝলেন কি করে আমি আপনার থেকে দূরে দাঁড়িয়ে? অনিশ হঠাৎ হয়ে দাঁড়িয়ে আয়ন্তিকার পানে দৃষ্টি দেয়, আসক্তময় দৃষ্টি। চোখ দুটো চাঁদের পূর্ণ আলোয় কেমন নেশাটে আভাসে পরিণত হয়েছে। আয়ন্তিকা কেঁপে উঠলো খানিকটা। এটা খুবই সিম্পল। তুমি আবার শার্টলেস দেখে নিশ্চিত নির্লজ্জদের মতো দরজায় দাঁড়িয়ে হা করে তাকিয়েছিলে। অনিশ্চয় কথা শ্রবণ করা মাত্র আয়ন্তিকা রেগে গিয়ে চেঁচিয়ে বলো, আপনি কি সবাইকে নিজের মতো নির্লজ্জ ব্যক্তি মনে করেন? হ্যাঁ, আপনি নির্লজ্জ, আমি নই। যথেষ্ট লজ্জা আছে আমার মাঝে। হ্যাঁ, এতই লজ্জা আছে যে আমি শার্ট খুললে তোমার গাল দুটো আপেলের মতো লাল হয়ে যায়। নিজের লজ্জা সামলাও। দেখা যাবে কোনো একদিন তোমার গালকে আপেল মনে করে কামড় দিয়ে খেয়ে ফেলেছি, তখন কিন্তু আমাকে দোষারোপ করতে পারবে না। আন্তিকা বিড়বিড় করে বলল, অসভ্য লোক। আন্তিকা বিড়বিড় করে বলল, কথাটি ঠিকই অনিশের কানে এসে পৌঁছে যায়। সে হাসে নিঃশব্দে, পরিশেষে শীতল কণ্ঠে বলল, এই অসভ্য বলা ছাড়া আর কিছু বলতে পারো না? বোরিং হয়ে গেছে আমি এটা শুনতে শুনতে। কয়েকটা গালে তো দিতে পারো নাকি? তোমার গালিগুলো খুব সুইট হয়, ইউনিক টাইপ। পাতিলে বাচ্চা হাউ সুইট গালি না জানান? আয়ন্তিকা চোখ গরম করে বলল, চুপ থাকুন। অর্নিশ চুপ হয়ে যায়, তবে সে এখনো মিটি মিটি হাসছে আয়ন্তিকা থতমত খাওয়া চেহারা দেখে। আয়ন্তিকা সামনে এগিয়ে দুহাত রেলিং রেখে কিছু ভর তার উপর ছেড়ে দেয়। তপ্তশ্বাস ফেলে আশপাশ দেখতে ব্যস্ত হয়ে পড়ে তার চক্ষু যুগল। রাতের পরিবেশটা অজান্তে তার মনের বিশাল এক জায়গা দখল করে নিয়েছে। ক্ষণিক বাদে আয়ন্তিকা অনুভব করে তার ঘাড়ে তপ্তশ্বাস কিছুটা ধারালো পূর্ণ, কিছু তার কাঁধে স্থাপন হয় ক্ষণমাত্র। নেত্রপল্লব বন্ধ করে নিয়ে আয়ন্তি অনুভব করে অহর্নিশের অস্তিত্ব। সে তার কাঁধে থুতনি রেখেছে, যার ধরে অহর্নিশের গালে বহমান চাপ দাঁড়িয়ে সুচালো খোঁজা আয়ন্তিকা অনুভব করেছে এই মুহূর্তে। অনিশ তার দুহাত রেলিং এর মাঝে আবদ্ধ থাকা আয়ন্তিকা দুহাতের উপর সন্তর্পণে রেখে নিবিড় হয় আয়ন্তিকার সাথে। ফিসফিস করে কানের কাছে সে বলল, বেঁচে থেকে অসম্ভবনীয় কিছু দেখতে পারলাম, একই সাথে দুটি চাঁদ। তবে আমায় ভূমিতে অবস্থানকৃত চাঁদটা বেশি আকৃষ্ট করছে, খুব বেশি। আয়ন্তিকা অনিশের মন্তব্যটি বুঝে যায় তৎক্ষণাৎ। লজ্জায় আড়ষ্ট হয়ে নুয়ে পড়ে, কিন্তু অনুভূতিটা ফিল করতে দেয় না তার নিবৃত্তে গড়া কিছু প্রশ্ন। শেষে আয়ন্তিকা চুপ থাকতে না পেরে চটপট কণ্ঠে বলল, আপনাকে কিছু জিজ্ঞেস করার ছিল। অনিশ এই মুহূর্তে আয়ন্তিকার হতে এমন কথা আশা করেনি, তবুও সে নিজেকে ধাতস্থ করে বলো, কি বলবো বলো। আয়ন্তিকা শুকনো ঢোক গেলে নম্র কণ্ঠে বলো, শুরুর দিকটায় আপনি আমায় বিয়ে করেছিলেন কারণ শুধুমাত্র নানার জন্য। তখন তো এইসবের কিছু সম্পর্কে আপনি অবগত ছিলেন না। নানাকে উদ্ধার করতে আমায় আপনার বিয়ে করা। তবে নানা তো এখন উদ্ধার হয়েছে, আপনি কি তবে আমায় এখন ডিভোর্স দিয়ে দিবেন অহর্নিশ? আয়ন্তিকার করা প্রশ্নে অহর্নিশ পুরোপুরি শান্ত প্রক্রিয়া দেখায়। সে আয়ন্তিকার পিছন হতে সরে দাঁড়িয়ে চেয়ারে গিয়ে বসে পড়ে। মুখশ্রীতে স্বাভাবিকতা বজায় আছে। দুহাত দিয়ে অহর্নিশ নিজের চুল টেনে ধরে মাথা নিচু করে নেয়। সকল কিছু দেখার পর আয়ন্তিকা শুষ্ক ঢোক গিলে। তার মনে হয়েছিল প্রশ্নটা অহর্নিশ শোনার পরপরই তাকে 3-4টা থাপ্পড় লাগাবে, এবং সেই থাপ্পড় হয়তো তার 4-5টা দাঁতও পড়ে যেত। তবে আয়ন্তিকার চিন্তার কিছুই না ঘটাতে সে পড়েছে বিপাকে। বেকুলতা নিয়ে চেয়ে আছে সামনে। অনিশ পরবর্তীতে আসলে কি করতে চাচ্ছে তা বোঝার প্রয়াস চালায়। অনিশ মাথা উঁচু করে নেয় খানিক বাদে, লম্বা শ্বাস ফেলে নম্র কণ্ঠে বলো, হঠাৎ এই প্রশ্ন তোমার মনে জন্ম নিল কেন আয়ন্তিকা? তোমাকে কেউ কিছু বলেছে? আয়ন্তিকা ব্যতিব্যস্ত হয়ে বলো, না না, কে কি বলবে? তাহলে সবকিছু ফেলে এই ডিভোর্সের কথাই তোমার মাথাতে কেন আসলো, একটু আমায় বর্ণনা করে বলো তো। আয়ন্তিকা নতজানু হয়, আঙ্গুল নাড়াচাড়া করে নিজের অসুস্থতাকে নির্মূল করার চেষ্টা করে অনিশের দৃষ্টি হতে। পরিশেষে দম নিয়ে বলল, আপনি অনেক স্মার্ট, দেখতে ভালো, উচ্চ সমাজের মাঝে আপনার যাতায়াত। সেখানে আমি উচ্চ পরিবারে যতই জন্মগ্রহণ করি না কেন, হাই ক্লাস ফ্যামিলিদের মধ্যে আমি নর্মালি চলাফেরা করি। ফোনও ঠিক মতে ইউজ করতে পারি না, সবার সাথে মিশতে পারি না, বয়স কম। এমন ওয়াইফ কে চায়? আপনার কাজ তো শেষ, আমাকে বিয়ে করার মূল সমস্যা মিটে গিয়েছে। তাই বলছিলাম ডিভোর্সের কথা। আমায় ডিভোর্স দিলে আপনি আপনার লেভেলের কাউকে বিয়ে করতে পারবেন। এক নাগারে বলল আয়ন্তিকা। শ্বাস টেনে নিয়ে পরিস্থিতি বোঝার জন্য সে মাথা উঁচু করতেই আটকে উঠলো যেন। অনিশ চোখ দুটো বড় করে রক্তিম বর্ণে তাকিয়ে আছে। দাঁতে দাঁত চেপে যে নিজের রাগ দমন করার প্রয়াস চালাচ্ছে অনিশ, তা আয়ন্তিকা ক্ষণে বুঝে যায়।
বয়স শুষ্কতা প্রাপ্য গলদেশ ফের সিক্ত করা উদ্দেশ্যে ঢোক গেলে আইনটি, তবে তেমন কোনো লাভ হলো না। অনিশ হাত মুঠো করে বকের মতো লম্বা পা ফেলে হেঁটে এসে ঠিক আইন থেকে মুখোমুখি হয়ে দাঁড়ালো সে। ডান হাতের এক আঙুল উঁচু করে নিয়ে কর্কশ কণ্ঠে বলল, ফার্দার যদি এসব কথা শুনি আমি তোমার মুখ থেকে আইনতিকা টাসমি, তোমার যে কি করব ভাবতে পারবে না। কার সাথে তুলনা করছো নিজেকে? হ্যাঁ, পৃথিবীতে অন্যতম সুন্দর বস্তু হচ্ছে চাঁদ। চাঁদকে কখনো মাটির সাথে তুলনা করতে নেই, প্রকৃতি সইবে না। তবে আই ওয়ান ইউ, এসব কথা যদি চিন্তা করো তোমায় আমি তুলে আছাড় দিব। এটা কিন্তু আমার ক্ষেত্রে অসম্ভব কিছু না, ইউ নো। না। অনিশ ফের গিয়ে বসে পড়লো বেতের চেয়ারে, দুই আঙুল দিয়ে ললাটে চেপে ধরে নিজেকে সংযত করার প্রয়াস করে। আন্তিকা ফ্যাস ফ্যাস করে মেয়ের সুরে কেঁদে দেয়, তার কান্না পাচ্ছে অকারণে। ব্যাপারটা অদ্ভুত লাগলো আইনতিকার নিকট, তবে তার এই মুহূর্তে কান্না করলে প্রশান্তি মিলবে বলে সে কান্না থামালো না, বরং সময় তালে কান্নার ব্যাগ হুড়হুড় করে বাড়তে লাগলো। অনিশ নিজেকে ধাতস্থ করে নিয়ে দেখলো আইনতিকার কান্না। মূর্তি চোখ মুখ কুঁচকে নেয় সে বিরক্তিতে। এই মেয়ে এত কাঁদে কেন? অনিশ বিদ্রুপ করে বলল, এই মেয়ে থামো থামো, আগে আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো, যাও। কফি খেতে খেতে তোমার কান্না দেখবো। এভাবে খালি হাতে পাঞ্ছা মুখে তোমার কান্না দেখার আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, বুঝলে? শিসকাদুনি একটা, বিরক্তিকর। আদিকা কান্না থামিয়ে দেয়, পথচারণ শুরু করে বন্ধ করে ঠিক অনিশের সম্মুখে। তেতে উঠে বলল, এই আপনি আমাকে কি মনে করেন? হ্যাঁ, সর্বদা আমার পিছে পড়ে থাকেন। আমার কান্না আপনাকে দেখতে বলেছে কে? যান, এখনই চলে যান, রুমে গিয়ে ঘুমিয়ে থাকুন। আমি কাঁদবো মানে কাঁদবই। ওকে, কান্না করো। নিজের পেতনি রূপটাকে যদি এতই শো অফ করানোর ইচ্ছে করে, তাহলে আমি বলছি কি, তুমি তোমার কান্না করা একটা ভিডিও আমায় দাও, আমি ফেসবুকে আপ দিয়ে দিব, সবাই দেখবে, তোমার কান্নাও করা হবে, শো অফও হয়ে যাবে। আইডিয়াটা ভালো লাগলে বলিও। অনিশ নিজের কথা সম্পূর্ণ করে দ্রুত রুমে চলে যায়। ওখানে থাকা মানে বিপদ। দেখা যেতে পারে আইন থেকে এখন রেগে তাকে দুই চারটা থাপ্পড় দিয়ে বসলো। শেষ কিনা এমপি বইয়ের হাতে চর খাবে। চি চি, কি বৃষ্টি ব্যাপার। রুমে এসে অন্ধকারে হাতে নিজের টি শার্ট খুঁজে পরে নেয় অহর্নিশ। বিছানে গিয়ে ধপ করে শুয়ে পড়ে। ঘুমানো দরকার, আজ প্রচুর ধকল গিয়েছে। কিন্তু আয়তিকাকে ছাড়া কি তার ঘুম আসবে? তবু অহর্নিশ ঘুমানোর প্রয়াস চালায়, কারণ আয়তিকা এখন রুমে আসবে না তার নিশ্চিত সে। তবে খানিক বাদে অহর্নিশের চিন্তাধারাকে মিথ্যাতে রূপান্তর করে আয়তিকা রুমে আসে। রুমে আসার পর সে সরাসরি বিছানায় অহর্নিশের পাশ ঘেঁষে উল্টো হয়ে শুয়ে পড়লো। অনিশ কিছুক্ষণ চমকে থাকে, একসময় আইনতিকাকে নিজ আলিঙ্গনে আবদ্ধ করে ঘুমিয়ে পড়ে। আইনতিকা এতে বিশেষ বাধা প্রদান করে না। আজ ঢাকা ফিরে যাওয়ার দিন আইনতিকা এবং অনিশের, যার ফলে সকাল হতেই মন খারাপ আইনতিকার। অনিশ তা দেখে চেষ্টা করেছিল আর কিছুদিন থাকা যায় কিনা গ্রামে, কিন্তু তা বিফলে গিয়েছে। ঢাকায় তার প্রচুর কাজ জমে আছে। তাছাড়া আইনতিকাকে কলেজে ভর্তি করাতে হবে। ব্যাগপত্র হাতে নিয়ে অনিশ পিছন ফিরে বলল, জলদি আসো আইনতিকা, সময় নেই আমার। আজ তথ্যমন্ত্রীর সাথে মিটিং আছে, জলদি বের হও। আইন থেকে গুটি গুটি পায়ে পথচারা শুরু করে। বাড়ি বাইরে এসে তারা থামে। গাড়িতে ড্রাইভার ব্যাগপত্র রাখার পর অর্ণেশ আইনতিকার দিকে দৃষ্টি দেয়। আইনতিকা মায়ের গলা জ্বরে কান্না করছে। ইস, এই মেয়েটা এত কাঁদে কেন? ভেবে পায় না অহর্নিশ। কথা কথা শুধু ফ্যাসফ্যাস করে কান্না। চোখের ভিতর কি সমুদ্র সেট করা আছে? হয়তো, না হলে এত পানি আসে কোথা থেকে? অর্ণেশের বেকুব অযৌক্তিক চিন্তার দ্বারা এতে সে লজ্জিত বোধ করে নুয়ে যায়। আয়ন্তিকার সাথে থেকে থেকে সে দিন দিন কেমন উদ্ভট চিন্তা শুরু করেছে। ছি। আয়না আয়ন্তিকার এক হাত ধরে এগিয়ে এসে বলল, আমার মেয়েটাকে দেখে রেখো অর্নিশ, ও এখনো অবুঝ, ভুল হতেই পারে। ওর সাথে কখনোই উঁচু কণ্ঠে কথা বললো না। অর্নিশ মৃদু কণ্ঠে বলল, জি ফুফি। আয়ন্তিকা গাড়িতে বসতে অর্নিশ ড্রাইভারকে নির্দেশ দেয় গাড়ি স্টার্ট দিতে। যতক্ষণ অবধি মা তারাকে দেখা যায় আয়ন্তিকা ততক্ষণ অবধি তাকে থাকে বাইরে জানালা দিয়ে। পরিশেষে সিটে মাথা এলিয়ে দিয়ে সে, মন খারাপ করো না, আমরা আবার আসবো ইনশাল্লাহ। চট করে ডানে তাকে আয়ন্তিকা। অনিশের কথার পরিপ্রেক্ষিতে শুধু ম্লান হেসে সে উত্তর দেয় না। অনিশ টুপ করে আয়ন্তিকার কোমল হাত নিজের হাতের মুঠে নিয়ে শক্ত করে ধরে রাখে। সিটে মাথা এলিয়ে দিয়ে সে আয়ন্তিকার কোমল হাতটা নিজের বুকের বাম পাশটাতে চেপে ধরে। আয়ন্তিকা ততক্ষণে ঘুমে বিভোর, তাই সে হাত ছাড়িয়ে নেওয়ার জন্য উৎক্ষিপ হয়ে উঠল না। জেগে থাকলে নিশ্চিত লজ্জায় কুকড়ে যেত। কলেজে উঠার পর আয়ন্তিকার ব্যস্ততা যেন হুড়মুড়িয়ে বেড়ে গিয়েছে। সায়েন্স নিয়ে পড়তে গিয়ে বেহাল দশা তার। আফসোস হচ্ছে কেন সে সায়েন্স নিল। পড়ালেখা এমনিতে সে ফাঁকিবাজ টাইপের স্টুডেন্ট। কলেজ থেকে বাসায় এসে ফিজিক্স সেকেন্ড পেপার বইটা নিয়ে বসেছিল। কিছু মাথায় ঢুকছে না দেখে শেষে বিরক্ত হয়ে বইটা ঠাস করে টেবিলে ফেলে ব্যালকনিতে এসে দাঁড়ায়। দুপুরের টাইমে অহর্নিশ সাধারণত আসে না বাসায়, বাইরে খেয়ে নেয়। জায়েদ ধরুন আয়ন্তিকাকে রাত অবধি একা একা কাটাতে হয়।
আশপাশ দেখায় মত্ত যখন সে, তখন কিছু ধপ করে পড়ার শব্দে ভয় পেয়ে চট করে পিছন ফিরে আইনতিকা। অনিশকে বিছানায় শুয়ে থাকতে দেখে ভূত দেখার মতো চমকে যায় সে। ব্যালকনি থেকে এক প্রকার ছুটি রুমে আসে। অনিশের নেত্রপল্লব বদ্ধ। আইনতিকা কৌতূহল নিয়ে বলল, আপনি? আড়মোড়া ভেঙে অহনিশ উঠে বসে আইনতিকার কণ্ঠ শুনে ব্রুকুসকে নিয়ে বললে, আমি। এত অবাক হওয়ার কি আছে? না মানে, আপনি তো কখনো দুপুরের দিকে আসেন না, তাই আর কি। আজ এলেন যে, ভাবলাম বাচ্চা বউ একা একা বাসায় কান্নাকাটি করছে, তাই আমিও গিয়ে একটু সাপোর্ট দেই, তাই চলে আসলাম। কথা শেষে অনিশ তার বাম চোখ টিপ দেয় আইনতিকার পানে দৃষ্টি দিয়ে। আইনতিকা গাল ফুলে চুপ করে থাকে। লোকটা সবসময় তাকে রাগানোর উচিলায় কেন থাকে, বিরক্তিকর। আইনতিকা নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল, আপনি কি দুপুরে খেয়ে এসেছেন নাকি খাবেন? খাবো। খেয়ে আসিনি, তাড়াহুড়ো করে আসাতে। তুমি দুপুরে খেয়েছো? না। অনিশ আইনতিকা করা প্রত্যুত্তরে রেগে যায় খানিকটা। কণ্ঠে রাগী স্বর টেনে এনে সে বলল, বাসায় একা থাকো তুমি, আমার তোমাকে টাইম দেওয়া হয় না। তার উপর যদি খাওয়া দাওয়া নিয়ে অনিয়ম করো, তাহলে অসুস্থ হয়ে পড়তে বেশি দিন লাগবে না। নিজের প্রতি এত কেয়ারলেস কেন তুমি? অ্যাটলিস্ট নিজের ভালোটা তো নিজে বুঝো। আর যেন আমি কখনো না শুনি তুমি টাইমের খাবার টাইমলি খাওনি, মনে থাকবে? হাস্যরত অবস্থাতে থেকে হুট করে অনিশকে রেগে যেতে দেখে চমকে যায়। পরবর্তীতে নতজানু হয়ে মিনমিন ছুড়ে বলল, মনে থাকবে। তৎক্ষণাৎ রুম হতে বেরিয়ে গিয়ে প্রশান্তি শ্বাস ফেলল আইনতিকা। চটজলদি যাবতীয় কাজ সম্পূর্ণ করে অনিশকে খাওয়ার জন্য ডাক দিয়ে এনেছে। অনিশের ডান পাশে বসে পড়ে। প্লেটে হাত দেওয়া মাত্রই অনিশ আড়ষ্ট হয়ে বলল, নিজে খাওয়ার সাথে আমাকে খাইয়ে দিতে হবে বউ। আইনতিকা ভেবেচিকা খেয়ে প্রত্যুত্তরে বলল, কেন? কেন মানে কি? স্বামীর আদেশ পালন করতে হয় স্টুপিড। যা বলেছি তা করো। অর্ণেশের কথার পরিপ্রেক্ষিতে আইনতিকা দমে যায় খানিকটা। সে কিছুটা কুসংস্কারে বিশ্বাসী। অগত্য নিজ হাতে খাইয়ে দেওয়া শুরু করে সে অর্ণেশকে। খার পর্বের মধ্যেই কলিং বেলের শব্দ কর্ণপথ হাতে অনিশ উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজার অপর পাশে থাকা ব্যক্তিকে দেখে মূর্তি তার মুখ পাংশুটে আকার ধারণ করে। অনা নিঃশব্দে কেঁদে যাচ্ছে। আইনতিকা হতভম্ব। এভাবে হুটহাট কান্না মানে তার বোধগম্য হলো না, এবং আইনতিকা এটাও বুঝতে পারলো না কেন অর্ণেশ অনাকে দেখে এবং পাংশুটে মুখ বানিয়ে খাবার প্লেট রেখে রুমে চলে গেল। এরকম আরো কয়েকবার লক্ষ্য করেছে সে। অনিশ অহনাকে দেখলে বিদঘুটে আচরণ করে, কখনো রেগে কথা বলে, কখনো তো কথাই বলে না। মায়ের প্রতি অহর্নিশের এমন আচরণ দেখে আইনতিকা রাগ হয়, প্রচন্ড রাগ। এ কেমন মানুষ অহর্নিশ? আইনতিকা সবেমাত্র অহনাকে জিজ্ঞেস করছিল কেন অহর্নিশ তার প্রতি এমন আচরণ করে। এই প্রশ্নটা করার পরপরই অহনা কেঁদে চলেছে একাধারে। কিন্তু আয়ন্তি বুঝলো না সে কি কোনো কান্না করার মতো প্রশ্ন করেছে, না তো। তাহলে আইনতিকা অহনার দিকে পূর্ণদৃষ্টি দিয়ে বলল, মামি তুমি কি আরো কিছুক্ষণ কান্না করতে চাচ্ছ? অহনা ঘাড় উঁচু নিচু করে ইশারা করে হা জানায়। আইনতিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তুমি তোমার কাজ করো তাহলে, আমি যাব আর আসবো। আসার পর তোমার এই কান্না যদি চলমান দেখি, তাহলে আমি কিন্তু তোমার সাথে আর কখনই কথা বলবো না। কথা শেষে আইনতিকা এক মুহূর্ত দাঁড়ালো না, চট করে চললো অহর্নিশের রুমের উদ্দেশ্যে। রুমে এসে সে দেখলো অহর্নিশ জানালার কাছে কেমন থমথমে মুখ নিয়ে বাইরে দৃষ্টি স্থাপন করে রেখেছে। চোখ দুটো কেমন চকচক করছে। তবে আইনতিকা তা দেখো না দেখার ভান করে এগিয়ে যায় সামনে। অনিশের সন্নিকটে দাঁড়িয়ে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দেয়। রাগে রীতিমতো কাঁপছে সে। অনিশ বিম্বল দৃষ্টিতে তাকায়, গালে হাত দিয়ে ভরকানো কণ্ঠে বলল, থাপ্পড় মারলে কেন আইনতিকা? আইনতিকা ফুঁসে উঠে বলল, মাত্র তো দুটো মেরেছি, এখন আরো 4টা মারতাম, দয়ার খাতিরে ছেড়ে দিয়েছি। অনিশ অসহায় কণ্ঠে বলল, কিন্তু আমি করেছিটা কি? কি কারণে আমার উপর এত রেগে আছো? মায়ের সাথে কে এমন ব্যবহার করে? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, আপনি তো জানেন। উফ, জানবেন কি করে? নামাজ কোরআন এর তো খবরই নেই আপনার। আমি সে প্রথম হতে দেখছি আপনি মামের সাথে উদ্ভট ব্যবহার করেন। অপমান করতে দেখেছি একদিন। আপনার বিবেকে বাধে না? যে মা আপনাকে 10 বা 10 দিন গর্ভে ধারণ করে এত কষ্ট সহ্য করলো, আপনি তাকে কষ্ট দিচ্ছেন কেন অনিশ? কারণটা বলুন দয়া করে, কি হয়েছে? আপনি নিজের আপন মায়ের সাথে এমন ব্যবহার কেন করছেন? অনিশ মুহূর্তে কেমন অদ্ভুতের হয়ে গেল। চোখ দুটো লাল, চোখের কানে এসে জমা হয়েছে শস্য নোনা পানির ঢল, যে কোনো সময় টুপ করে গড়িয়ে পড়বে। হাতে উল্টো পিঠে চোখের অশ্রুকণা মুছে নিয়ে অনিশ নিজেকে ধাতস্থ করে প্রয়াস চালায়। পরিশেষে নম্র কণ্ঠে বলল, তিনি আমার আসল মা নন। আমার মা বহু আগে মারা গিয়েছে, আমাকে একা করে চলে গেছে। আইনতিকা বিস্ফোরিত চাহনি দেয় অহনিশের দিকে। পাল্টা প্রশ্ন করার জন্য সে উদ্বিগ্ন হতেই ডাক পড়ে অহনার। চটজলদি সে রুম হতে বেরিয়ে অহনার নিকট এসে দেখে সে ফুফাচ্ছে। অহনা তার হাত ধরে তার পাশে বসিয়ে দেয়, নাক টেনে বলে, তুই সব জানতে চাস না? আজ তোকে সব বলবো। আমি অহনিশা আসল মা না আয়ন্তি? আয়ন্তিকা খানিকটা থতমত খেয়ে বলল, জানি, মাত্রই বলেন উনি। আপন মা না হলে কি হয়েছে মামি?
তাই বলে সে এমন ব্যবহার কেন করে সে তোমার সাথে? অনিশা আসল মা যিনি ছিলেন আলিশা, তিনি খুব একটা ভালো ছিলেন না, কিন্তু অনেক ছোটবেলায় থেকে মা ভক্ত ছিল, মাকে ছাড়া কিছু বুঝতো না। আলিশা নিজের বাচ্চাদের প্রতি কোনো ভালোবাসা ছিল না। তার বয়ফ্রেন্ড ছিল ইমান, ব্যবসার কাজের প্রায় সময় দেশের বাইরে থাকতেন, আর নিয়ে বোর্ডিং স্কুলে। আলিশা ওর বয়ফ্রেন্ডকে বাসায় এনে অনৈতিক কাজ করতো। অনিশ তখন ক্লাস 4-এ পড়তো। মায়ের এসব কীর্তিকলাপ বাবাকে বলতো না, বাবা মাকে মারবো বলে তাড়িয়ে দিবে। আলিশাকে অনিশ পা ধরে পায়ে মাথা টেকে পর্যন্ত বলেছে একটু ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু সেদিন আলিশা ওকে খুব মেরেছিল। রড আগুনে গরম করে এনে ওটা দিয়ে পিটিয়েছিল। আলিশার বয়ফ্রেন্ড অনিশকে সেদিন টানা 2 ঘন্টা লাঠি দিয়ে পিটিয়েছিল। আলিশা তা দেখে কোনো বাধা প্রদান করেনি, শুধু হেসেছে। একজন মা এত তার নিষ্ঠুর কিভাবে হয় রে আয়ু? সেদিন থেকে অনিশের উপর নরক যন্ত্রণা শুরু হলো। প্রায় আলিশা অনিশকে মারত, হাত দিয়ে না, মোটা মোটা লাঠি দিয়ে। কতদিন খেতে দেয়নি আমার ছেলেটাকে। অনা আঁচলে মুখ চেপে হু হু করে কেঁদে দেয়। আয়ন্তিকা নিজেও কাঁদছে। ইস, মানুষ এত নিষ্ঠুর প্রকৃতির কিভাবে হয়? আয়ন্তিকা নিজেকে সামনে নিয়ে বলল, আলিশা আন্টি এমন কেন করতো? নিজের ছেলেকে এতটা কেউ মারে কিভাবে? ইমানের সাথে বিয়েতে আলিশার মত ছিল না, ও অন্যজনকে ভালোবাসতো। ইমান আলিশাকে পছন্দ করত। অনেক বুঝে শুনিয়ে রেখে দিয়েছে তিনি আলিশাকে। বাচ্চা হওয়ার পর ইমান আলিশার কিছু পরিবর্তন দেখে ভেবেছিল ও ভালো হয়ে গেছে, তাই সে বাইরে চলে যেত নিশ্চিন্তে। আর তখনই আলিশা এসব করত। দিনকে দিন অহনিশের উপর অত্যাচার বেড়েই চলেছিল। ছোট সেই ছেলেটা কিভাবে যেন এত অত্যাচার সহ্য করে বেঁচেছিল। আলিশা তাকে একদিন ভালোবাসবে তার আশায়। তারপর একদিন ইমান বাসায় আসে, নিজ চোখে দেখে ছেলেকে অত্যাচারের দৃশ্য। সেদিনে পুলিশ আলিশা আর ওর বয়ফ্রেন্ডকে ধরে নিয়ে যায়, ওরা এখনো জেলে। তারপর থেকে অনিশ অন্যরকম হয়ে যায়, মেয়েদের ঘৃণা করা শুরু করে, একটু চাপা স্বভাবের হয়ে যায়। অয়ন ওর জীবনে আসলে যদিও ঠিক হয়ে যায় অনেকটা, কিন্তু মেয়েদের উপর থেকে ঘৃণাটা সরাতে পারিনি। বিশেষ করে আমার। ইমান আমাকে অনিশের খেয়াল রাখার জন্য বিয়ে করেছিল। অনা থেমে গিয়ে বলল, আমার কষ্ট নেই অনিশের করা ব্যবহারে। আমি শুধু চাই ছেলেটা ভালো থাকুক, ওকে দেখে রাখিস আয়ু। আমার ছেলেটা অনেক কষ্ট সহ্য করেছে। আজ আসি। কথা শেষে ক্ষণের জন্য না দাঁড়িয়ে চটজলদি বাসা থেকে বেরিয়ে যায় অহনা। আয়ন্তিকা দুহাতে মুখ চেপে অশ্রুপাতে ব্যস্ত হয়ে পড়ে। নিজের ডান হাতটাকে তার কেটে কুচকুচি করে ফেলতে ইচ্ছে করছে। এ কি করলো সে? এ থাপ্পড়টা কেন আগে সে তার গালে মারলো না? কেন না জানি এমন ভয়ঙ্কর কাজটা করলো? আয়ন্তিকা সোফা ছেড়ে উঠে দাঁড়ায়, ধীরে ধীরে এগিয়ে যায় অহর্নিশের রুমে। কোমর বিছানার উপর হয়ে শুয়ে আছে অহর্নিশ, নেত্রপল্লব বন্ধ। ঘুমে পড়েছে কি? সামনে এগিয়ে গিয়ে পাশে বসতে বোধগম্যতা পায় অহর্নিশ সত্যি ঘুমে। আয়ন্তিকা যেই গালটায় অনিশকে দুটো থাপ্পড় মেরেছিল সেই গালটাতে পরাপর কয়েকটা চুমু খেয়ে নিল সে। মনে মনে প্রতিজ্ঞা করলো, আর কখনোই আপনাকে কষ্ট পেতে দিব না, প্রমিস। এখন থেকে আপনাকে সুখে রাখার দায়িত্ব আমার। আয়ন্তিকা অনিশের পাশ ঘেঁষে শুয়ে পড়ল। তার একটা ঘুম প্রয়োজন। কান্না করার কারণে মাথায় চাপ সৃষ্টি হয়, ব্যথা শুরু হয়েছে, ভীষণ ব্যথা। স্বরাষ্ট্রমন্ত্রী বাসভবনে খানিকটা অস্বস্তি নিয়ে বসে আছে অহর্নিশ। শুভ্র বর্ণের টিস্যুটা দিয়ে বারংবার ললাট হাতে গা মুছে নিচ্ছে। এই প্রথম কোনো মন্ত্রী তাকে পার্সোনালি মিট করতে ডেকেছে তার নিজ বাসভবনে। মন্ত্রীদের সাথে মূলত তার অফিসিয়ালি কথা হতো সবসময়, এই মিটিং সেই মিটিং। তার মাঝে মন্ত্রীদের তার সহজ সাক্ষাৎ হতো, টুকটাক কথা চলতো। সৎ, নম্র স্বভাব এবং অল্প বয়সী এতটা খ্যাতি অর্জনের জন্য বেশ কয়েকজন মন্ত্রীর কাছে সে প্রিয় পাত্র। আধা ঘন্টা পেরিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাত উদ্দিনের ব্যক্তিগত কর্মচারী এসে বলল, সাত তার জন্য বাগানে অপেক্ষামান। অনেক সৌজন্যমূলক হাসি দিল, নিবৃতে সে তিক্ততা প্রকাশ করে। বাগানে যদি সাক্ষাৎ করবে তাহলে তাকে এতক্ষণ ড্রয়িং রুমে বসে রাখার মানেটা কি? বাগানে যেতে অহর্নিশ খেয়াল করে সাদ সাহেব বাগানে স্থাপনকৃত সোফায় বসে আছে, হাসি মুখে হাত ইশারা করে তাকে ডাকছে। অনিশ পদচারণা দ্রুততর করে সাদের সামনে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? সাদ প্লান হাসে, পরবর্তীতে ভ্রু কিঞ্চিত রূপে স্থাপন করে বলল, এই তো ভালো আছি, বসো তুমি। অনিশ বসতে বসতে প্রত্যুত্তরে বলল, স্যার হঠাৎ আমায় পার্সোনালে ডেকে পাঠালেন, এনি প্রবলেম? বলছি ইয়াং ম্যান, আগে বলো চা নাকি কফি? কফি। সাদ একজনকে নির্দেশ দেয় কফি আনার জন্য। অতঃপর সে শটার হয়ে বসে বলল, তোমাকে ডেকেছে এক বিশেষ কারণে অনিশ। কারণটা মাসুদ। সে আমার কাছে অভিযোগ করেছে তুমি বাল্য বিবাহ করেছো, 15 বছরে একজন মেয়েকে বিয়ে করেছো। এজন্য সে তোমার বিরুদ্ধে মামলা করতে চাচ্ছে। এখন বলছে যেন তোমার বিরুদ্ধে স্ট্রং কোনো স্টেপ নিয়ে তোমাকে যে করেই হোক এমপি পদ হতে সরাতে। অনিশ কফি মগে চুমুক দিয়ে ভাবনা ছাড়া বলল, স্যার এখন এতে আমার কি করার আছে? মাসুদ আপনাকে এসব বলেছে, তাই এখন আমি কি করতে পারি? আমাকে কেন এসব বলছেন? মাসুদ যা বলছে তা যদি আপনার কাছে ঠিক লাগে তাহলে তা করুন, আমি বাধা দিব না, বা বাধা দেওয়ার সাধ্য আমার নেই।
জানো তোমার বাধা প্রদানের কোনো ক্ষমতা নেই, তাই বলছি তোমার ওয়াইফের বর্তমান বয়স 17 আর কদিন পরে 18-তে পড়বে। এসবে আমার কোনো মাথা ব্যথা নেই। মাসুদ তোমাকে হত্যা করতে চেয়েছিল অনেকবার, তার নিশ্চিত কোনো না কোনো প্রমাণ আছে তোমার নিকট। সে প্রমাণ আমার কাছে দাও, আমি ওর বিরুদ্ধে স্টেপ নেব। মন্ত্রী নাতি, মেয়েদের ছেলে হলে কি হয়েছে? এত বড় অপরাধী এভাবে পার পেয়ে যেতে পারে না। তোমার উপর আমার যথেষ্ট ভরসা আছে। তুমি আমার খুব পছন্দের একজন, আমার ছেলে মতো, তাই বলছি। অনেক গভীর দৃষ্টিতে তাকায় ছাদের দিকে। পৃথিবীতে তবে কি এখনো ভালো মানুষের অস্তিত্ব আছে? সে তো ভেবে নিয়েছিল তার মৃত্যু দুয়ারে। পৃথিবীতে একটা ধন্যবাদ দিতে ইচ্ছে করছে তার, বিশেষ এক ধন্যবাদ। অনেক রাত করে বাসায় আসে। আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল তার। বাসায় এসে নিজের সাথে থাকা চাবি দিয়ে দরজা খুলে নিয়ে লক করে চট জলদি নিজ রুমে এসে আয়ন্তিকার পাশে গিয়ে শুয়ে পড়ে। আয়ন্তিকার এক হাত আঁকড়ে ধরে বিড়বিড় করে বলল, তুমি আমার কাছে খুব বেশি স্পেশাল আয়ন্তিকা, একটু বেশি স্পেশাল। এই যে তুমি আমার জীবনে পা রাখলে, আমার লাইফটা ফুলের মতো সুন্দর হয়ে উঠছে দিনকে দিন। আমার সাদাসিধে দুঃখে ভরা জীবনটাকে ফুলের মতো সুন্দর করার জন্য ধন্যবাদ তোমাকে। আয়ন্তিকার হাতে নিজের উষ্ঠদ্বারের স্পর্শ এলে দেয় অহর্নিশ। দিন শেষে এটাই যেন শান্তি, পূর্ণতা, পৌষের প্রথমাংশ। আগের বছরগুলো হতে এই বছর সিজন একটু বেশি। কুয়াশাচ্ছন্ন প্রকৃতিতে পশ্চিমে লালাপ সূর্য ডুবু ডুবু প্রায়। মোটা একটা শাল গায়ে জ্বর এনে আয়ন্তিকা বারান্দায় দাঁড়িয়ে। অনেক তার কাজে ব্যস্ত। দুপুরেতে সেই যে ল্যাপটপ নিয়ে বসেছে দিন দুনিয়া ভুলে। কারো দিকে তাকানোর তার সময় নেই। অভিমান রাগ চেপে নিয়ে আয়ন্তিকা বারান্দায় এসে দম মেরে দাঁড়িয়ে আছে। অনিশ আর চোখে দেখছিল একবার আয়ন্তিকাকে, তবে সে অসহায়। আজ ছেড়ে ওঠার বিন্দুমাত্র সময় নেই তার হাতে। পরিশেষে আরো 2 ঘন্টা পর অহর্নিশ ল্যাপটপ ছেড়ে উঠে দাঁড়ায়। সোজা ব্যালকনিতে এসে আয়ন্তিকাকে পেছন হতে আলতো করে জড়ে ধরে তার কাঁধে থুতনি স্থাপন করে নিয়ে বলল, রাগ করছো চাঁদ? চাঁদ নামে অহর্নিশ আয়ন্তিকাকে তখন ডাকে যখন আয়ন্তিকা তার উপর ভীষণ ক্ষেপে থাকে। রাত গলাতে তখন অনিশ এই নামে ডাকে থাকে, এবং তার খানিক বাদে আয়ন্তিকা গলে পানি হয়ে অনিশের সাথে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু আজ 10-15 মিনিট পার হয়ে যাওয়ার পরও আয়ন্তিকা তার দিকে ঘুরে পর্যন্ত তাকালো না। অনিশ তপ্তশ্বাস ফেলে আয়ন্তিকাকে ছেড়ে আয়ন্তীর পাশাপাশি দাঁড়ায়। নম্র কণ্ঠে বলে, আমার কাজগুলো এমন আয়ন্তিকা, আমি চাইলে তোমায় পূর্ণরূপে সময় দিতে পারি না, বাধ্য আমি। হাত পা শিকল দিয়ে বাঁধা আমার। এত বড় দায়িত্ব কাঁধে নিয়েছি, ঠিকঠাকভাবে সে দায়িত্ব পালন না করলে তো দিন শেষে তোমাকেই সবাই ইনসাল্ট করবে না? আমি তো ইনসাল্ট হবই, সাথে তোমাকেও তারা আঘাত করে কথা বলবে। ওটা তো আমি সহ্য করতে পারবো না। আয়ন্তিকার পর্বত সময় অভিমান একটুখানি গলে পানি হলো বোধ হয়। অনিশ নম্র যৌক্তিক কথা শ্রবণ করে। সে একটু নড়েচড়ে দাঁড়িয়ে নতজানু হয়ে বলল, আমি তো বলিনি আপনি আমায় সারাক্ষণ টাইম দিন, শুধু বলেছি 1 ঘন্টা পাশে থাকলেও হবে। আপনি তো এখন আমার পাশে আধা ঘন্টা ঠিকমতো থাকেন না। এখন কাজের চাপটা একটু বেশি, তাই এমন হচ্ছে। আমায় একটু সময় দাও, সবকিছু গুছিয়ে নিয়ে তোমায় কোলে করে সারাদিন চুমু খাবো, প্রমিস। অনিশ রসিকতা মিশ্রিত কণ্ঠ। আয়ন্তিকা অনিশের কথার পরিপ্রেক্ষিতে তীক্ষ্ণ দৃষ্টি দেয়। পিছের হাসে অনিশ তা দেখে। হুটহাট আয়ন্তিকার এমন তীক্ষ্ণ রাগের দৃষ্টি তার কাছে বেশ লাগে। অনিশ এগিয়ে গিয়ে আয়ন্তিকার এক হাত টেনে ধরে ঠেসে নিজের উষ্ঠাধর স্পর্শ করায়। পরিশেষে হাতটাকে শক্তভাবে আঁকড়ে নিয়ে বলল, বাইরে যাবে এই শীতে? আমরা তো সিঙ্গেল কাপড় না যে বাইরে গেলে শীতে কাঁপাকাঁপি করব। আমরা মেরিড, একই শালের নিচে দুজনের উষ্ণতা আমাদের শীত আবাসটা কাটিয়ে দিবে। অনিশ দুষ্ট আসে। আয়ন্তিকা লজ্জায় লাল নীল হয়ে পিছন ফিরে তাকায়। ইস, এই লোকটা কি কখনোই মানুষ হবে না? এত লজ্জা কেন দেয় সে লাজুকলতাকে? অনিশ বড় কোনো শাস্তি পাওয়া উচিত এই কর্মের পরিপ্রেক্ষিতে। বিশাল লজ্জায় কুকড়ে দেওয়ার অপরাধে অনিশকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত, বিশেষ ধরনের শাস্তি। অনিশ আশপাশ তাকিয়ে নিয়ে বলল, জলদি চেঞ্জ করে আসো আয়ন্তিকা, আমরা বাইরে যাচ্ছি, এটা ফাইনাল। আয়ন্তিকার ইচ্ছা হলো সে না বলবে, তবে পরবর্তীতে নিজের ঘোরতর ইচ্ছাটাকে দমন করতে না পেরে সে রাজি হয় বাইরে যেতে। বেশ কয়েকদিন হলো বাইরে যাওয়া হয় না অনিশের সাথে। বাইরে যাওয়া বলতে কলেজ যাওয়া আসা, বেঁচে যাওয়া এতটুকুই। রুমে সে তৈরি হয় পরিপাটি হয়ে নেয় আয়ন্তিকা। অনিশ নিজেও পাশের রুমে গিয়ে চটজলদি তৈরি হয়ে নেয়। গাড়িতে বসার পর ক্ষণ মাঝে অনিশ চট করে আয়ন্তিকার গালে চিমটি বসিয়ে দিয়ে বলল, কারণ নজর না লাগুক, ফু। রক্তিম চোখে আয়ন্তিকা দৃষ্টি দেওয়ার মধ্যখানে এক পর্যায়ে সে অনিশের করা কর্ম রিপিট করে। তবে সে চিমটিটা বেশ জোরে সরে দিয়ে উঁচু গলায় বলল, নজর না লাগুক, ফু থু। অনেক শব্দ করে হেসে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। একান্ত কিছু মুহূর্ত অনুভব করার জন্য তারা পাড়ি দিয়ে তাদের পছন্দসই কোন এক স্থানে নিবৃত্ত হতে অনুভব করার প্রয়াসে দিন দুনিয়া ক্ষণিকের জন্য ভুলে যায়। দুজন কপত কপতি। বছর খানেক পর ভাবি শরীর নিয়ে উঠে বসার প্রয়াস চালায় আয়ন্তিকা। তবে সে বুঝিস ব্যর্থ। পেটে বাবু আসার পরপরই অনেকটা মোটা হয়ে গিয়েছে সে। অহনা পাশে তাকে সে উঠতে সাহায্য করে আয়ন্তিকাকে। পরিশেষে অহনা নিজ স্থানে বসার পর বলল, বাবা যায়, আমাদের সেই ছোট্ট আয়ন্তি কত বড় হয়ে গেছে। তার পেটে এখন দুটো বাবু। এত বড় হলি কবে বলতো?
এই তো কদিন আগে তো মনে হয় তোর 18তম জন্মদিন পালন করলাম। তোকে কেক দিয়ে ভূত বানিয়ে দিল অহর্নিশ। বাসিটি উঠার পর যদিও তোর মধ্যে অনেক ম্যাচিওর ভাবটা এসেছে, তবু বিশ্বাসই হয় না আমার। আয়ন্তিকা একগাল হাসে। বিদেশে ছোট্ট 15 বছর আয়ন্তিকা এখন 19 বছরের একজন তরুণী। কিছুদিন পরে সে মা হয়ে যাবে দুজন নব্য শিশুর। আয়ন্তিকা মুখশ্রীতে এখন আর বাচ্চাটে ভাবটা অতটা নেই, তবে আছে পরিশিষ্ট। আগের মতো আচরণ করে না সে। সবার কাছে এই যেন এক নতুন আয়ন্তিকা, কিন্তু অহর্নিশের নিকটে সে আগে আয়ন্তিকা হয়ে যায় দিন শেষে। আয়ন্তিকা বালিশে ঠেস নিয়ে বসে বলল, আমারও বিশ্বাস হয় না আম্মু। আমার পেটে যে দুটো বাচ্চা আছে তা একদমই মানতে ইচ্ছা হয় না, কিন্তু তারা দুজন যখন পেটের ভিতর মারামারি শুরু করে তখন ফিল করে আমিও মা হতে যাচ্ছি। অনিশটাকে ধরে কয়টা থাপ্পড় মারা উচিত ছিল রে আয়ো। 18 বছর যাওয়ার পরই সে উঠে পড়ে লেগেছে বাচ্চার জন্য। ফাজিল। তাদের কথার মাঝে পিছন হতে কেউ ভরাট কণ্ঠে বলল, তুমি কি আমায় সত্যি মারবে মা? আয়ন্তিকা অহনা পিছন থেকে দৃষ্টি দিয়ে দেখে অনিশকে। গালবত্তি দাড়ি আগের থেকে আরেকটা সুদর্শন হয়ে গিয়েছে বলে মনে হয় আয়ন্তিকার নিকট। অনা তেজি কণ্ঠে বলল, অবশ্যই। এই যে যারা আছে তাদেরকে তুই দেখে রাখবি, বলে যেন আয়ন্তিকার ওর বাচ্চাদের দিয়ে দিব্যি টই করবি না। বাচ্চাদের আমি দেখে রাখবো মা, এদের আগে আসতে দাও, তারপর দেখবে একজন পারফেক্ট বাবা কাকে বলে। অহনা অনিশ দুজনের মধ্যে কথা বলা শুরু করলো। আয়ন্তিকা মুগ্ধ দৃষ্টিতে দেখে মা ছেলেকে। সময়ের ব্যবধানে স্বাভাবিক হয়ে গিয়েছে তাদের সম্পর্ক, আর পাঁচটা সাধারণ মা ছেলের মতোই তাদের সম্পর্ক এখন। তবে যদি ভিন্নতা দর হয় তাহলে তাদের দুজনের ভালোবাসাটা বেশ গাঢ় হিসেবে দেখা যায়। অনিশ এখন মা বলতে যেমন পাগল, তেমনি অহনা আগের মতো ছেলে বলতে পাগল। এখানে কিছুটা ক্রেডিট অবশ্য আয়ন্তিকাকে না দিলেই নয়। অহনা আর কিছুক্ষণ কথা বলে বেরিয়ে যায় কেবিন থেকে। অনিশ নিজের হাতে থাকা জিনিসপত্র থেকে এগিয়ে আসে আয়ন্তিকার নিকট। এসে পাশে বসে স্বভাবগত মতে আয়ন্তিকার এক হাত টেনে ধরে সে আলতো চুমু খায়, অথবা শীতল কণ্ঠে বলল, ভয় পাচ্ছ আয়ন্তিকা? আয়ন্তিকা ভ্রুকুটি কিঞ্চিত কুঁচকে নিয়ে বলল, ভয় কেন পাবো? আজ তোমার ডেলিভারি, আমাদের বাচ্চারা আসবে পৃথিবীতে। এ সময় প্রায় সবাই তো একটু ভয় পায়। ভয় আমি মোটেও পাচ্ছি না অনিশ, বরং আপনি যে ভয়ে কুপকার তা আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে। অনেক শুকনো ঢোক গেলে সে আসলে প্রচন্ড ভয় পাচ্ছে। হাতে প্রেগনেন্সিতে কিছু জটিলতা থাকার কারণে সিজার করতে হচ্ছে। অনিশের ভয় এখানেই। বোকার মতো তার সব চিন্তাধারা। পেট কাটলে তার আয়ন্তিকা ঠিক কতটা ব্যথা পাবে? পেট কাটলে কেউ বেঁচে থাকে? এসব ভিত্তিহীন চিন্তা করে সে ভিতরে ভিতরে প্রায় চুপসে গিয়েছে। অতিরিক্ত চিন্তায় তার মাথার ভিতর থেকে আউট হয়ে গিয়েছে সবকিছু। একজন শিক্ষিত মানুষ হয়েছে এসব চিন্তাধারা করছে, তার শুনে অয়ন হাসতে হাসতে লুটিপুটি খাওয়ার অবস্থা। অনিশকে ঘামতে দেখে আয়ন্তিকা ব্যতিব্যস্ত হয়ে বলল, কামছেন কেন আপনি? ঠিক আছেন তো? অনিশ নিজেকে ধাতস্থ করে বলল, ঠিক আছি। তুমি শান্ত থাকো তো একটু, চুপচাপ বসে থাকো। হাঁটবে? ওহ। অনিশ আয়ন্তিকার হাত শক্ত করে ধরে চুপ করে বসে থাকে। মনতা পালন করা যদিও এই মুহূর্তে তার পক্ষে সম্ভব হচ্ছে না, তবু চেষ্টা করে নিজেকে স্থির রাখার। সে এমন বেকুল হয়ে গেলে কিভাবে চলে? ওটির সামনে অস্থিরতম রূপে পায়চারি করছে অহর্নিশ। তার পাশে সিটে বসে হাই তুলছে অয়ন। কয়েকবার সে অহর্নিশকে টেনে এনে বসে রাখার চেষ্টা করার পর অহর্নিশ তাকে রামধমক দিয়েছে, যার ফলস্বরূপ সে এই চেষ্টা আর দ্বিতীয়বার করেনি। অনিশের বর্তমান অবস্থা এমন, সে ওটির দরজা ভেঙে ভেতরে যেতে পারলে তবে বুঝে আসতো শান্তি। অয়ন উঠে দাঁড়িয়ে অহর্নিশের পাশে এসে দাঁড়ায়। বিরক্তি নিয়ে এসে বলল, ভাই থাম, আর কত হাঁটাহাঁটি করবি? একটু বস, ভাবির কিছু হবে না, চিল। সারা সময় আমি কত কান্নাকাটি করছিলাম মনে আছে? মানে হুদয় করলাম। সারা একদম ঠিক ছিল আল্লাহর রহমতে। তুই বসে আল্লাহকে ডাক। জীবনে তো নামাজ ঠিক মতো পড়স নাই, এ সময় নামাজ পড়তে পারলে কাজে লাগতো। যাই হোক, অয়নের কথা শেষই অয়ন চট করে বলল, দোস্ত আমি নামাজ পড়বো, তুই আমাকে একটা জায়নামাজ এনে দে, জলদি যা। অয়ন ম্লান হেসে বলল, আচ্ছা ওয়েট কর, আনতেছি। খানিক বাদে অয়ন জায়নামাজ আর টুপি নিয়ে আসে। অনিশ উজু করে এসে নামাজের নিয়ম জেনে নামাজ পড়া আরম্ভ করে। নামাজ শেষে দীর্ঘ সময় নিয়ে মনোজাত করে সে আসে ওটির সামনে। নির্দিষ্ট সময় পর বাচ্চার কান্নার আওয়াজ কানে আসছে। অনিশ অয়নের এক হাত শক্ত করে চেপে ধরে। কয়েক পর দুজন নার্স টাওয়ালে করে দুটো বাবু নিয়ে এসে হাজির হয় অনিশের সামনে। হাসি মুখে তাদের মধ্য হতে একজন বলল, অভিনন্দন স্যার, আপনার এক ছেলে এবং এক মেয়ে হয়েছে, কোলে নিন। অনিশ স্তব্ধ, থমকানো দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে সদ্য জন্ম নেওয়া নবজাতকের দিকে। দুটো বাচ্চা অনিশের দিকে পিটপিট করে তাকে আলতো করে হাত নাড়ছে। অয়ন হেসে বলল, এমপি সাহেব কংগ্রাচুলেশন, কোলে নে বাবুদের। অনিশ কাপা হাতে সর্বপ্রথম তার মেয়েকে কোলে নিয়ে চুমু খায়। অয়ন কোলে নেয় ছেলেকে। পরবর্তীতে অনিশ নার্সকে বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, আমার ওয়াইফ সুস্থ আছে স্যার? বেডে দেয়া হবে, দেখা করতে পারবেন কয়েক ঘন্টা পর। অনিশ এবার ছেলেকে কোলে তুলে নিয়ে কানের পাশে আজান দেয়। মুগ্ধ নয়নে তাকে তাকে সে ছেলের দিকে। বাবা হওয়ার এত প্রশান্তি। অনিশে মনে হলো পৃথিবীর সর্বোচ্চ সুখী মুহূর্তে সে বসবাস করছে। সে সবচেয়ে সুখী ব্যক্তি এই দুনিয়ার।
পিতৃত্বের এত সহানুভূতি তা আজ হারে হারে অনুভব করছে অনিশ। পরবর্তী দিন ভোরে চেঞ্জ আছে আয়ন্তিকার। নেত্রপল্লব টেনে খুলে আয়ন্তিকা পেট ব্যথা যন্ত্রণা ছটফট করার মতো অবস্থা। ডানে দৃষ্টি দিতে দৃশ্যমান হয় অনিশকে। মেয়েকে তুলে নিয়ে তখন সে ব্যস্ত ছিল নানার কথার মধ্যে। আয়ন্তিকা গলার স্বর তীব্র করে অনিশকে দুবার ডাকে, কিন্তু অনিশ একবার তাকায় না তার দিকে ফিরে। অভিমান হয় আয়ন্তিকার। অভিমানের নেত্রে এসে জমেছে অশ্রুকণা। ইচ্ছে হলে এখনই সে চুপ হয়ে যেত, কিন্তু তার এই মধ্যে বাচ্চাদের ছুঁয়ে দেখার তীব্র বাসনা জেগেছে। তাই আরেকবার দুর্বল গলায় উঁচু কণ্ঠে ডাক দেয় অনিশকে। অনিশ তৎক্ষণাৎ সামনে ঘাড় বাঁকিয়ে তাকায়। আয়ন্তিকার নেত্রপল্লব উন্মুক্ত দেখে সে নিবৃত্তে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে। মেয়েকে কোলে নিয়ে অনিশ আয়ন্তিকার নিকট এগিয়ে যায়। ব্যাটের সাইডে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, ফাইনালি জ্ঞান ফিরেছে তোমার। আলহামদুলিল্লাহ, কেমন লাগছে এখন? পেটে ব্যথা করছে? কোথায় যন্ত্রণা করছে? ঠিক আছে তো? অনিশের করা এত এত প্রশ্নের একটারও প্রত্যুত্তর করলো না আয়ন্তিকা। সে অভিমান করেছে বড্ড অনিশের উপর। থমথমে কণ্ঠে সে অধরের মাঝে ব্যবধান সৃষ্টি করে বলল, আমি বাচ্চাদের দেখতে চাই। অনিশ অসন্তুষ্ট হেসে মেয়েকে আয়ন্তিকার পাশে শুয়ে দেয়। পরিশেষে পদচারণ করে নিয়ে আসে ছেলেকে। তাকে আয়ন্তিকার পাশে শুয়ে দিয়ে অনিশ পাশে একটা টুল টেনে নিয়ে বসে পড়ে, অথবা নম্র কণ্ঠে বলে, আমার প্রশ্নগুলো উত্তর দিলে না যে? আয়ন্তিকা ছেলে মেয়ের গালে হাতে আদরে স্পর্শ দিয়ে বলল, দিতে বাধ্য নই। অনেক ছোট্ট করে শ্বাস ফেললো। তার বোধগম্য হয়ে গিয়েছে আয়ন্তিকা নিশ্চিত কোনো ব্যাপার নিয়ে তার উপর অভিমান করেছে। এই মেয়েটা বড্ড অভিমানী। অল্প কিছুতে যেমন কেঁদে আকুল হয়ে উঠে, তেমন সামান্য ব্যাপার নিয়ে অভিমান করে গাল ফুলিয়ে বসে থাকে। এই ব্যাপারটা অনিশের কাছে মোটেও ভালো লাগে না, বরং রাগ লাগে তার। তার 10টা প্রেমিকের মতো সে না, যে প্রেমিকার সব ধরনের ব্যবহার সে নর্মালি নিবে, ভালোবাসবে। আয়ন্তিকা তার সাথে যখন এমন ব্যবহার দেখায়, তখন তার ইচ্ছে হয় এই মেয়েকে ধরে তুলে আছাড় দিতে। নিজেকে ধাতস্থ করে নিয়ে অনিশ ফের বলল, আমি কি কিছু করেছি আয়ন্তিকা? কথা বলছো না কেন আমার সাথে? আয়ন্তিকা এবারে প্রত্যুত্তর করলো না। সে ব্যস্ত বাচ্চাদের চুমু খেতে। কিছুক্ষণ তাকিয়ে থাকছে, আবার কিছুক্ষণ আদরে ভাব নিয়ে চুমু খাচ্ছে। বাচ্চাগুলো হয়েছে একটু বেশি কিউট, দেখলে আদর করতে ইচ্ছে করে। আয়ন্তিকা ভেবে পায় না তার মতো শ্যামলা মেয়ের এমন সাদা ধবধবে দুটো কিউট বাচ্চা হলে কি করে। পরক্ষণে অনিশের কথা মনে পড়তে তার কাছে স্বচ্ছ হলো ব্যাপারটি। তার ছেলে মেয়েদের তাদের বাবার মতো হয়েছে, অতিরিক্ত সুন্দর, অতিরিক্ত কিউট। অনিশ ধৈর্য রাখতে পারে না। হাঁসফাঁস করা শেষে রুষ্ট কণ্ঠে বলল, এই তুমি কি কথা বলবে? আজকে কেঁপে ওঠে খানিকটা, সাথে তার ঘুমোতো রাজকন্যা ঠোঁট ভেঙে কেঁদে দেয়। চোখ দুটো গরম করে তাকিয়ে অনিশ আমদামতা করলো। তবে সে দমে না গিয়ে বলল, এভাবে তাকাচ্ছ কেন আজব? দোষ তো তোমারই। একটু রিপ্লাই করলে কি আমি অত জোরে চিল্লিয়ে উঠতাম বলো? কথা বলো আয়ন্তিকা প্লিজ। দেখো, কতটা সময় আমি তোমার গালে একটু আদরে স্পর্শ দেয়নি, কাছে টেনে নিয়ে তোমার চুলের ঘ্রাণ নিইনি, হাতের আঙুলে চুমু খাইনি। তুমি বুঝতে পারছো আমার অবস্থাটা? একটু কথা বলো। এমন থম মেরে বসে থাকলে আমি আমার কাজ করতে পারবো না তো। আয়ন্তিকা মেয়ের কান্না থামিয়ে ওকে পাশে শুয়ে দেয়। হাত দিয়ে চুলগুলো ঠিক করে নিয়ে সঠাৎ হয়ে বসে। কিছু সময় পার হওয়ার পর সে অভিমানী কণ্ঠে বলল, আপনাকে কতবার আমি বলেছিলাম আমার সাথে থাকতে? ডাক্তার অনুমতি পর্যন্ত দিয়েছিল, আপনি আসেননি কেন? অনিশ যত জানে হয় ঠোঁট কামড়ে লাজুক রূপে রূপান্তর হয়। পরিশেষে মাথা উঁচু করে বলল, নিজের চোখের সামনে তোমাকে কাটাছেঁড়া করা দেখতে পারবো না আমি। আর না তোমার কষ্ট সহ্য করতে পারতাম। তাছাড়া আমি রক্ত মেডিকেল ইনস্ট্রুমেন্ট ভয় পাই। আজকে সেকেন্ড খানিক বাকরুদ্ধ রইল, অথবা শব্দ করে হেসে দেয় সে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা তার। তবে পেটের দিকে খানিকটা ব্যথা অনুভব হতে সে থেমে যায়, কিন্তু এখনো সে নিঃশব্দে হাসে। হাসিরও তো মুখে বলল, সিরিয়াসলি? আপনাকে তো আমি সাহসী মনে করতাম। ছি। এমপি সাহেবের এই হাল তলে তলে। অনেক চোখ পাকিয়ে বলল, এই টপিক এখানে অফ। চুপ। আদিকা চুপ হয়ে যায়। মনের রূপে থাকাকালীন একসময় সে উৎসাহ নিয়ে বলল, ছেলে মেয়ের নাম কি রাখবেন ঠিক করেছেন? উহো, তুমি ঠিক করো। তা কি করে হয়? আপনি বাবা, আপনারও তো একটা অধিকার আছে তাই না? তাহলে তুমি ছেলের নাম ঠিক করো, আমি মেয়ের নাম দেখি। ওকে, কয়েক মিনিট পর বলছি। দুজন একসাথে বলবো। দুজন একসাথে মনোরূপে চলে যায়। কয়েক মিনিট পর আইন থেকে বল উঠল, আমার নাম ভাবা হয়ে গিয়েছে। অনেক প্ল্যান হেসে বলল, আমারও। পাঁচটা আপনি বলুন। আমাদের মেয়ের নাম হবে তোমার নামের সাইরিস থেকে সাইসা, সাইসা আহমেদ। কেমন হয়েছে? আন্তিকা গম গম সুরে বল, খুব বেশি সুন্দর। ছেলের নাম কি রাখলে? ফারদিন আনাফ। অহর্নিশ ছেলেকে কোলে তুলে নিয়ে চুমু খেয়ে কানের কাছে ফিসফিস করে তার নাম উচ্চারণ করলো। অনিশে কেন যেন মনে হলো তার ছেলের নাম শোনা মাত্র হালকা ঠোঁট যুগল প্রসারিত করেছে, যার মানে অনিশ ধরে নিয়েছে তার ছেলে একটু হেসেছে। খানিক বাদে আগমন ঘটে অহনা, ইমান এবং আইনতিকার বাবা মার। একে একে সবাই বাচ্চাদের কোলে তুলে নিয়ে একে একে আদরের বাহার খুলে বসলো। অনিশ আইনতিকা মুগ্ধ চোখে তা দেখলো। এরই মাঝে টুপ করে অহনিশ আইনতিকা ললাটে তার অধরে স্পর্শ মিলিয়ে দিয়েছে। আইনতে তেমন রাগ দেখা নিয়েতে,
চুপ ছিল পুরোপুরি। কয়েকদিন পর আয়ন্তিকা কিছুটা সুস্থ হলে হসপিটাল থেকে রিলিজ পায়। আজ 3 দিন হলো সে বাসায়। পুরো দিন তার আনাফ সাইসার পিছে ব্যয় হয় তার। অনিশের দিকে বিন্দুমাত্র নজর দেওয়ার সময় নেই। এতে অনিশ ভীষণ ক্ষুব্ধ। সে পারে না আয়ন্তিকাকে নিয়ে কোথাও দূরে চলে যায়। আয়ন্তিকা এখন শুধু আনাফ সাইসা করে পার করে দেয়। অনিশকে দেখার সময় কই তার। রাত 8টা। অনেক সময় পায়চারি করছে অস্থির ভাবে। আইনজিকাকে আজ এক নজরে দেখা হয়নি তার। মেয়েটাকে ধরে কেরানি দিতে পারলে বুঝে ভালো হতো। অনিশকে ইগনোর করা, অবশ্যই রাত 1টার দিকে রুমে আসে আইনজিকা। ক্লান্তি সর্বমুখস্থিতে হেঁটে সেটে আছে। তা দেখে অনিশ মন গলে পানি হয়ে যায়। সে মনে মনে এটে নিয়েছিল আইনতিকা রুমে আসলে ইচ্ছে মতো বকবে, কিন্তু আইনতিকার হাল দেখে তার খারাপ লাগে। মেয়েটা সারাদিন কত খাটুনি না করে। সে তো সারাদিন বাইরে থাকে, কিন্তু আইনতিকাকে 2 বাচ্চাকে সামলাতে হয়, সংসারে সব কাজ করতে হয়, পড়াশোনায় টাইম দিতে হয়, অহনা ইমানের আদেশ মানতে হয়। ইস, কতটা চাপ যাচ্ছে মেয়েটার উপর। একবার তো অহর্নিশ এটা ভেবেই দেখেনি। আইনতিকা সাইসাকে বিছানায় ঠিকঠাক শুয়ে দিয়ে দুপাশে কোলবালিশ রেখে দেয়। আনাফ অহনার কাছে, সেখানে ঘুমাবে। দুজনকে রাখা আইনতিকার পক্ষে সম্ভব না। অনিশ্চয় ঘুমালে তার দিন দুনিয়ার কোনো ঠিক থাকে না। সে বাচ্চাদের দেখবে কি করে। অনেক ছটফট করার এক পর্যায়ে বলল, আয়ন্তিকা পিছন ফিরে তাকে বলল, কিছু বলতে চান? সাইসাকে শুয়ে দিচ্ছ না? আর কোনো কাজ থাকলে শেষ করে বারান্দায় আসো, আমি অপেক্ষা করছি। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। ক্ষণিক পর আয়ন্তিকা এসে দাঁড়ায় অহর্নিশের পাশে। অনিশ তখন বাইরের দৃষ্টি আবদ্ধ করে পরিবেশ দেখতে মত্ত ছিল। কারো অবস্থান টের পেয়ে সে বুঝতে পারলো আইনতিকা এসেছে। চট করে ঘাড় বাঁকিয়ে সে ডানে তাকায়। আইনতিকা তা দেখে বলল, কি বলবেন? অনিশ কিছুক্ষণ ঠোঁট কামড়ে তাকে আইনতিকাকে পর্যবেক্ষণ করলো। অতঃপর অদ্ভুত হেসে বলল, সাইসা, আনাফ হওয়ার পর শুকিয়ে তো কাঠ হয়ে গেছো। বাচ্চারা বড় হলে তোমার হাড্ডি গুনতে পারতো। এতটুকু বলে থেমে অহর্নিশ আয়ন্তিকার কর্ণধারে ফিসফিস করে কিছু বলল। উক্ত কথা শুনে আয়ন্তিকা তৎক্ষণাৎ লজ্জায় মিয়ে যায়। খানিক বাদে বলল, যা অসভ্য, যত সব ফাউল কথা। অনেক সশব্দে হেসে বলল, এটাই সিরিয়াস কথা। অতঃপর মৌনতা। আয়ন্তিকা বাহিরে দৃষ্টি দেয়। ঠিক তখনই অহর্নিশ তার পিছনে গিয়ে দাঁড়িয়ে আলতো করে আলিঙ্গনে আবদ্ধ করে। আয়ন্তিকা কেঁপে ওঠে কিছুটা। অনেক শীতল কণ্ঠে বলল, আমার জীবনটাকে পূর্ণত্ব দান করার জন্য ধন্যবাদ আইনতিকা, বিশেষ বিশেষ ধন্যবাদ। আমি তোমার নিকট কৃতজ্ঞ থাকবো আজীবন। আইনতিকা তপ্তশ্বাস ফেলে একটু হাসলো। অনিশ তা দেখে ফের বলল, আমার সামনে হেসো না তো আর কখনো। আইনতিকা চমকে বলল, কেন? তুমি হাসলেই গাল দুটো কেমন ফুলে ওঠে। তখন ইচ্ছে করে টুস করে কামড় বসিয়ে দিতে, নয়তো আস্ত গালটাই গিলে ফেলতে। তোমার গাল দুটো হাসলে আমার কাছে আপেলের মতো দেখতে লাগে। আয়ন্তিকা বিরক্ত সুরে বলল, আপনি যে পাগল জানেন? পাবনা অ্যাডমিট করা হলে ডাক্তাররা নিশ্চিত আপনার উদ্ভুত কথা শুনে তারা নিজেরা পাগল হয়ে যেত। অনেক কিছু বলল না আয়ন্তিকার কথার পরিপ্রেক্ষিতে। সে সরে দাঁড়ালো, চোখ বন্ধ করে নিয়ে ব্যস্ত হলো কিছু মূর্তি ছবি আঁকতে নিবৃত্তে। দেখা গেল তারা এঁকে দিল আয়ন্তিকার ছবি। না, সে কখনোই বলতে পারবে না আয়ন্তিকাকে নিজের ভালোবাসার কথাটি। গ্রীষ্মের প্রথম অংশ। রোদ্দুরের দাপটে চারপাশ খাকা করছে। সতেজ প্রাণবন্ত গাছের সবুজ রঙের পাতাগুলো শুকিয়ে চুরচুর। মাঝে মাঝে দক্ষিণ দিক হতে আসা হিমেল হাওয়া যারা একমুঠো প্রশান্তি নেয় আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরছে। অন্তরিক্ষে সাদা মেঘের কুণ্ডলী দলা পাকিয়ে চলাচল করছে নিজ ইচ্ছে মতন। নীলছে আকাশে হলদেটে সূর্যের উপস্থিতি। নীরব নির্জন প্রকৃতিতে শাসা করে অনিল বইছে। একটু মনোযোগ দিয়ে শুনলেই বোধগম্য হয়। অনিল যেন কিছু বলতে চাইছে। অনিল বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছে। ধরে উড়ন্ত কফিতে চুমুক দিতে গিয়ে তার উষ্ঠাধরের উপরের অংশ অগ্নিতাণ্ডবে ছেদ করে উঠল। তবু কোনোরূপ প্রতিক্রিয়া নেই তার মাঝে। দৃষ্টি নিবদ্ধ ফোন স্ক্রিনে। সেদিন মাহির বাসায় এসে আইনতিকাকে কি বলেছিল তা বিশেষ বর্ণনা করে মাহির নিজেই পাঠিয়েছে। আইনতিকাকে শুধু বলেছিল অনিশ আইনতিকাকে সামান্য একটা এগ্রিমেন্টের উপর ভিত্তি করে বিয়ে করেছে তা। এটা শুনে প্রবল কষ্ট নিয়ে কান্নায় ভেঙে পড়েছিল আইনতিকা। আগাম জীবনের শুভেচ্ছা জানিয়ে মায়ের মেসেজ সমাপ্ত করেছে। অনেক স্তব্ধশ্বাস ফেলে এই কথাটা তার আগে আইনতিকাকে জানানো উচিত ছিল। অযথা অন্যের মুখ থেকে শুনে যতটা কষ্ট পেল ততটা সে যদি নিজেই বলতো তবে হয়তো অতটা কষ্ট অনুভব হতো না তার। রোদে দাঁড়িয়ে কি করছো? ভেতরে আসো, জ্বর বাঁধাবে নাকি? আইনতিকার রিনটিনে কণ্ঠস্বর। অনেক চট করে পেছন ফিরে সাইসাকে কোল থেকে নামে বিছানায় বসে দিয়ে আইনতিকা এবার পূর্ণ দৃষ্টি ফেলে অহর্নিশের পানে। অলস ভঙ্গিতে হেঁটে রুমে আসা অহর্নিশ হাতের কফি মগ টেবিলে নামিয়ে রাখে। পরিশেষে টস্ত পায়ে এগিয়ে আইনতিকাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, সরি আইনতিকা। আইনতিকা চমকে জবাব দেয়, ফর হোয়াট? তোমাকে ফার্স্টে আমি একটা এগ্রিমেন্টের উপর ভিত্তি করে বিয়ে করেছিলাম। কথাটা আমার নিজেরই বলা উচিত ছিল। মায়ের থেকে শুনে বেশি কষ্ট পেয়েছো তাই না?
আয়ন্তিকা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। বুকটা ধক করে উঠল তৎক্ষণাৎ। এই বিষয়টা নিয়ে কত রাত যে লুকিয়ে কেঁদেছে সে হিসেব নেই। কত কষ্ট নিয়ে দিনরাত পার করেছে তা আয়ন্তিকা এবং স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। অনিশ আজ পুনরায় পুরনো ঘাতে লবণ ছিটিয়ে দিল। গলা জেরে স্বাভাবিক সুরে আয়ন্তিকা শুধালো, কষ্ট তো পেয়েছি, এখন এসব মনে করে কি লাভ অনিশ? অনেক সময় পেরিয়ে গেছে, ওসব আর মনে না করি। প্লিজ তুমি একটু সাইশাকে রাখো, আমি আনাফকে গোসল করাতে যাব। অনিশ আইনতিকাকে ছেড়ে দিয়ে সাইশাকে কোলে তুলে নেয়। বাবার উষ্ণ বুক পেয়ে হাত পা ছোড়াছুড়ি বন্ধ করে একদম শান্ত হয়ে যায় চট করে সাইশা। আইনতিকা বিষয়টা খেয়াল করে ভ্রু কুঁচকে নেয়। মেয়েটা তাকে বড্ড জ্বালায়, অথচ বাবার কোলে গেলে একদম শান্তশিষ্ট চুপচাপ। অনিশ মেয়ের গেলে ফটাফট কয়েকটা চুমু দিয়ে বসলো। সাইশা তৎক্ষণাৎ হেসে উঠে খিলখিল করে। তা দেখে অনিশ মৃদু হেসে আয়নিকার দিকে দৃষ্টি ফেলে। আয়নিকা মুখভাব দেখার পর সন্ধিয়ার গলায় বলে, কি ব্যাপার আয়ু, চেহারা এমন কুচকানো কেন? মেয়েকে চুমু খেলাম, তোমাকে চুমু খায়নি বলে কি রাগ করেছ? আহা, রাগ করে না, আসো চুমু দেই তোমাকে। তবে তোমায় কিন্তু গালে না, অন্য কোথাও দিব। অনিশ কথা সমাপ্তি টেনে দুষ্ট হাসে। আয়নিকা চটজলদি দুই কদম পিছিয়ে গিয়ে ধমকে উঠে বলল, চুপ, যত সব উল্টাপাল্টা কথাবার্তা। মেয়ের সামনে কি বলেন এসব? মেয়ের সামনে বললেই বা কি? সাইসা কি আর আমাদের কথা বুঝে নাকি কথা শিখিয়েছ? দেখি তো, আম্মু বলো তো, বাবা বলো, মাও বলতে পারো, আই ডোন্ট মাইন্ড। আন্তিকা স্তম্ভিত। একটু করে একটা বাচ্চাকে কথা বলতে বলছে আয়নিশ, পাগল হলো নাকি? আশ্চর্য। সাইসা মা বাবা কথোপকথন বুঝতে না পেরে ফেলফেল করে তাকালো। শেষে ঠোঁট উল্টে কান্নার ভাব করতে অর্ণেশ মেয়ের পিঠে আদরে হাত বুলিয়ে দিয়ে উদ্বিগ্ন নিয়ে বলল, আরে আরে কান্না করে না আম্মাজান, কান্না করতে বলিনি তো বাবা, মা বলতে বলেছি। এই আয়ন্তি কি উল্টাপাল্টা শিখেছে এসব আমার মেয়েকে? আয়ন্তিকার মাথায় হাত। আর কিছুক্ষণ এখানে থাকলে সে নিশ্চিত পাগল হয়ে যাবে। সায়সাকে অহর্নিশের কোল থেকে টেনে নিয়ে নিজের কাছে নিয়ে বলল, ছাড়ুন ওকে, আপনার কাছে থাকলে নিশ্চিত আমার মেয়েটা আপনার মতো পাগলে রূপান্তরিত হবে। নিচে অয়ন ভাইয়া সারা আপু এসেছে, তাদের কাছে যান, আমি সাইশাকে আম্মুর কাছে নিয়ে আসি। আন্দিকা চলে যেতে অহর্নিশ প্রাণ হাসে। সে মূলত এসব অদ্ভুত আচরণ নিজের ইচ্ছেতে করছিল। কারণটা অবশ্য আইনতিকা। মাহিরের কথা টানার পর একদিনের সম্পর্কে বলার পর কেমন পাংশুটে মলিন হয়ে গিয়েছিল আইনতিকা বকশ্রী। মূলত আইনতিকাকে এই কথাগুলো ভুলানোর জন্যই তার এই উদ্ভুত আচরণ। সকাল থেকে তোড়জোড় চলছে অহর্নিশের বাসায়। আজ আনাফ সাইশার জন্মদিন। এই উপলক্ষে প্রায় 250 জন গরিব দুঃখী মানুষকে খাওয়ানো হবে এবং মসজিদে মিলাদের ব্যবস্থা করা হয়েছে। তার জন্য সকাল থেকে ব্যস্ত সময় পার করছে আহমেদ বিলা। আজ বাইরে কাজকর্ম ফেলে বাসায় পড়ে আছে অহর্নিশ। বাইরের কাজগুলো তার লোকদের দেখে দিয়ে এসেছে। আজকের মতো তারা সামনে নেবে ওদিকটা। কমলা রঙের পাঞ্জাবি, তার উপর সাদা কোটি পরিধান করেছে অহর্নিশ। ভীষণ গরমে ঘেমে মাথার চুলগুলো তার কপালের সাথে মিশে গেছে। এদিকে উপর থেকে অহর্নিশে দৌড়ে দেখছে। সে চেয়েছিল কিছু করতে, কিন্তু অনিশ তাকে ধমকে রুমে বসে রেখেছে আনাফ সাইসের সাথে। ক্লান্ত অনিশকে দেখে অন্তঃকরণ ভার হয়ে আছে তার। এই লোকটা নিশ্চিত প্রচন্ড কষ্ট হচ্ছে। সকাল থেকে না খাওয়া। অনেকে ফোনে প্রবল অনুরোধ করে কোনো রকমে 1.5 ঘন্টার মাঝে অনিশকে রুমে আবিষ্কার করলো আয়ন্তিকা। আপাসে রীতিমতো জলদি আসায়। পাঞ্জাবের হাতায় ঘাম মুছে বিরক্ত নিয়ে বলল, কি হয়েছে, অসময়ে ডাকাডাকি করছো কেন? খাবারের প্লেট হাতে নিয়ে এগুলো আয়ন্তিকা। নিরুত্তর থেকে অনিশা হাত ধরে তাকে টেনে সোফায় বসালো। খাবার মাখতে মাখতে জবাব দিল, সকাল থেকে না খেয়ে এভাবে দৌড়াদৌড়ি যে করছেন, এভাবে তো আর বিশ্বে সব থেকে উত্তম পুরুষের ট্যাগটা আর আপনি পাচ্ছেন না, তাই না? তাই বলছি খেয়ে নিন। কি আশ্চর্য, উত্তম পুরুষের ট্যাগ কে চাইছে? চাননি তো, তাই না? তাহলে খাবার খেয়ে তারপর কাজ করুন। মুখের সামনে খাবার তুলতে অহর্নিশ বিনা বাক্যে খাবার গলাধঃকরণ করে নেয়। আয়ন্তিকা দিন দিন তার মতো হয়ে যাচ্ছে। সে যেমন কাউকে কথার পেছে ফেলে আটকে দেয়, তেমনি আয়ন্তিকাও আজ তার পুনরূপ করলো। মিটিমিটি হেসে হুট করে অহর্নিশ বলে উঠল, তুমি আমাকে আবার আপনি বলছো? খেয়াল আছে? তুমি বলার কথা ছিল, কিন্তু আমার দ্বারা আজ সম্ভব না অহর্নিশ। চেষ্টা করেছি, হয় না তো। বহু বছরের অভ্যাস ত্যাগ করা মুশকিল। হতাশ দৃষ্টিতে তাকালো অহর্নিশ। আয়ন্তিকা নিষ্কর্মে ব্যস্ত। আনাফ সাইশা বিছানায় বসে তাদের দিকে ড্যাব করে তাকিয়ে আছে। নিঃশব্দ রুমটায় শব্দের উচ্চধ্বনি হলো হঠাৎ আনাফ। সে চেঁচিয়ে কেঁদে উঠল। আজকে হতভম্ব হয়ে হাতে পেট রেখে বিছানার কাছে এগিয়ে গিয়ে আলগোছে এক হাত দিয়ে আনাফকে কোলে তুলে নেয়। আদরে সরে জিজ্ঞেস করে, কাঁদছো কেন বাবা, ক্ষুধা লেগেছে? আনাফ কোনো প্রতিক্রিয়া দেখালো না, চুপচাপ লেপটে রইল মায়ের সাথে। পেছন থেকে গলা স্বর তীক্ষ্ণ করে অহর্নিশ বলল, ক্ষুধা লাগেনি ওর, তুমি আমাকে খাইয়ে দিছো দেখে কেঁদে দিয়েছে। আনাফ তোমাকে অন্য কাউকে ভালোবাসা দিতে দেখলে ভ্যা ভ্যা করে কেঁদে দেয়, জানো না? আজকে মুচকি আসে। ছেলে হয়েছে অবিকল বাবার মতো।
আয়ন্তিকা অন্য কারোর প্রতি একটু ভালোবাসা গুরুত্ব দেখালে যেমন অনেক খেঁকিয়ে ওঠে, তেমনি আনাফ আয়ন্তিকাকে অনেক কাউকে সে ছাড়া গুরুত্ব দিতে দেখলে উচ্চস্বরে কেঁদে ওঠে। কি আশ্চর্যজনক ব্যাপার। মাঝে মধ্যে বিরক্ত হয় আয়ন্তিকা আনাফ নয় অনিশের উপর। ছেলেটা তো তার জন্য এমন হয়েছে। রাতে 12টা অবধি সকল কাজ শেষে রুমে আসে অহর্নিশ। প্রচন্ড ক্লান্তি নিয়ে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। রুমে আনাফ, সাইসা এবং আয়ন্তিকা, এই তিন ব্যক্তির একজনও উপস্থিত নেই। আনাফ এবং সাইসা আজ অহনার সাথে ঘুমাবে। অহনার মন বিষণ্ণ, আন্নের কথা মনে করে সন্ধ্যায় কান্নাকাটি করেছে। তাই সাইসা আনাফকে আয়ন্তিকা তার কাছে দিয়েছে। যদি একটু ব্যস্ত থাকেন তিনি সেই প্রত্যাশায়। আন্নের মৃত্যুর আজ 1 বছর পূর্ণ হলো। রোড অ্যাক্সিডেন্টে স্পট ডেট হয়েছে তার। আন্নের ছেলেকে নিয়ে গেছে আফিম অস্ট্রেলিয়া। অনয় এবং আহর্নিশের সায় ছিল এতে। মাকে হারিয়েছে, বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করা সঠিক হবে না এই ভেবে অনিশ উঠে বসলো। একটা বাস্তব চললো, অথচ এই আইনটিকা দেখা নেই। কোথায় গিয়ে খাপটি মেরে বসে আছে এই মেয়ে? রুম থেকে বের হতে নিবে তৎক্ষণাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দ কর্ণপাত হতে সেদিকে দৃষ্টি দেয় সে। সঙ্গে সঙ্গে তড়িৎ বেগে অহনি চমকে উঠে। তার সামনে থাকা আইনটিকাকে দেখে অন্তঃকরণ নেড়েচড়ে উঠেছে। লম্বা পা ফেলে অহনিশ এগিয়ে গিয়ে বলো, আইনটিকা, এসব কি পড়ছো তুমি? আইনটিকা লজ্জায় নতজানু হয়েছিল। শ্বাস নিয়ে মাথা তুলে বলল, কেন শাড়ি? কিন্তু এই শাড়িটা তো তুমি পরবে না বলে ফেলে দিয়েছিলে না? আবার কোথা থেকে পেলে? পরতেই বা গেলে কেন? আজকের গায়ে জড়ানো পাতলা কালো রঙের একটা শাড়ি। এই শাড়িটা আজ সকালে অহনিশ মজা ছলে এনেছিল আইনতিকাকে বিভ্রান্তিতে ফেলার জন্য, অস্বস্তি প্রদানের জন্য। আইনতিকা সকালে রেগে শাড়িটা ফেলে দিয়েছিল তারই চক্ষু সম্মুখে। এখন আবার ওই শাড়িটাই পরে দাঁড়িয়ে। আইনতিকা ঈষৎ চুপ থেকে বলে উঠল, ফেলে দিয়েছিলাম, পরে আবার নিয়ে এসেছি। আপনি আবার বিভ্রান্তিতে ফেলার জন্য এনেছিলেন, এবার আমি আপনাকে বিভ্রান্তিতে ফেললাম। ব্যাস, দিন দিন চালাক হয়ে যাচ্ছে আয়ো। আইনতিকা মৃদু হাসে। তার মধ্যে অনিশ তাকে কোলে তুলে নিয়ে বলে উঠল, কিন্তু ভুল করে ফেললে যে যান, আমার বিভ্রান্তিতে ফেলার সাজা অনেক কঠিনভাবে দিতে হবে তোমায়। আইনতিকা লাজুক হেসে মুখ লুকালো অনিশের বুকে। তারপর হঠাৎ মুখ তুলে অনিশের চোখকে তাকালো। লোকটা পণ করুক না কেন, মুখে বলবে না ভালোবাসি, প্রকাশ করবে না তার অসীমাপ্ত ভালোবাসা। তার চোখ দুটো তো প্রায়শই আইনতিকাকে ভালোবাসি শব্দটা বিভিন্নভাবে জানিয়ে দেয়, মুখে না বলুক। থাকুক না তাদের পণে অন্তর্লীন হয়। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই সমাপ্ত। যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করো এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারে। এবং এরকম আরো সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।